জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। শ্রদ্ধা জানিয়েছেন জিয়াউর রহমানের সমাধিতেও। বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি। তফসিল ঘোষণায় সময় চাইবে ইসি। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমানের। পক্ষপাত না করে সততা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দিতে নির্দেশনা। সপ্তাহ জুড়ে গ্যাস সংকটে জ্বলছে না চুলা। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বন্ধ সার কারখানা। কক্সবাজারে কাউন্সিলর ইকরামুল হত্যায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। জুলাইয়ে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদনও ট্রাইব্যুনালে। ভিসা বাতিল ইস্যুতে কাল আরব আমিরাতে সংশ্লিষ্ট দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক। জানতে চাওয়া হবে সুনির্দিষ্ট কারণ। উৎকণ্ঠায় 12 লাখ প্রবাসী। এবং দীর্ঘ 1 যুগ পর কাল উদ্বোধন হচ্ছে চায়না ইকোনমিক জোন। 30 চীনা কোম্পানির $50 কোটি বিনিয়োগ প্রতিশ্রুতি, লাখো কর্মসংস্থানের আশা। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম কর্মসূচি। বীর শহীদদের প্রতি রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বার্তা দেন লাল সবুজের পতাকা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়। এরপর শেরেবাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাব্বির রোজের প্রতিবেদন। রাষ্ট্রপতির পদ নিয়ে শুরু হয়েছে নতুন সাংবিধানিক অধ্যায়। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর রবিবার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। লাল সবুজের পতাকা সমুন্নত রাখা, গণতন্ত্র সুসংগত করা সহ জাতির প্রত্যাশা পূরণের বার্তা দিয়ে স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় নীরবতা পালনের পাশাপাশি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্মৃতিবিজড়িত এই মুহূর্ত যেন শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয়, বরং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়ের প্রতীক। সাব্বির রোজ, এখন, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি তার গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে তিনি উঠবেন বলে জানা গেছে। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন এবং এছাড়াও গুলশান থেকে যুক্ত হচ্ছেন আত্তজ রহমান দীপ্ত। আমরা শুরুতেই যেতে চাই লগ্নর কাছে, বঙ্গভবনের সামনে আছেন লগ্ন। জানতে চাই যে সাবেক যিনি রাষ্ট্রপতি তিনি তো আসলে 12টা নাগাদ 1টার মধ্যে আসলে বের হওয়ার কথা,
তিনি আসলে কখন নাগাদ এই বঙ্গভবন ছাড়তে পারেন, কি তথ্য আছে? সাকিব, সকাল থেকে আমরাও সেই অপেক্ষা করেছি কখন নাগাদ উনি বের হবেন। আমরা জেনেছিলাম যে 12:30টার দিকে, তবে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন আমরা দেখছি শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ সবাইকে নিরাপদ দূরত্ব রেখে সামনে যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো স্বাভাবিকভাবেই যে শেষ মুহূর্তে কার্যক্রমের পর সড়কগুলোকেও একদম মুক্ত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে যানজটের যে প্রকোপ ছিল সেটিকে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং একই সাথে দেখেছি ট্রাফিক ব্যবস্থার যে তৎপরতা সেটি রয়েছে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে পুরো জায়গাটায় আলাদা একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা কথা বলেছি, যতদূর জানতে পেরেছি বঙ্গভবনের সামনে সড়ক দিয়ে দৈনিক বাংলা মোড় হয়ে মগবাজার হয়ে উনি আসলে মহাখালী হয়ে গুলশানের দিকে যাবেন, এমন কথা আমাদেরকে জানানো হয়েছে। যারা আসলে ট্রাফিকের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে স্পষ্টভাবেই জানিয়েছি। একই সাথে দেখেছি আসলে শেষ মুহূর্তে তার যে ধরনের আসলে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে এবং গুলশান অবধি পথে যেমন সমস্যা না হয় সেই জন্য সর্বোচ্চ তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো ঘাটতি আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি যে যারা আছেন তারা বেশ তৎপরতার সাথে তাদের কার্যক্রম করছেন। একই সাথে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অন্যান্য আমরা যারা দায়িত্বরত অবস্থায় আছি আমাদেরকেও কিন্তু নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। বেষ্টনী থেকেও অনেক প্রায় 50 মিটার দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ যে সড়কটি রয়েছে বঙ্গভবনের সামনে থেকে দিলকুশা হয়ে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়েই দৈনিক বাংলা মোড়ের দিকে উনি যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে বলা হয়েছে তার পরবর্তী গন্তব্য যেহেতু গুলশান এবং সেখানেই রাষ্ট্রপতি হিসেবে সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার যে সুযোগ সুবিধাদি সবকিছু তিনি সেখানে পাবেন সেই বিষয়টিও জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি, তার 12:30টার পরে বের হওয়ার কথা থাকলে যেহেতু বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো আসলে করতে বেশ সময় লেগে গেছে এজন্যই। তবে কিছুক্ষণের মধ্যে যে বের হবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে এমনটা ধারণা করাই যাচ্ছে। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বঙ্গভবনের পরে আমরা জানতে চাই গুলশানের কি খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী দিব্য। জানতে চাই যে যেহেতু ঠিক কিছুক্ষণ পরে আসলে সাবেক রাষ্ট্রপতি তিনি তার বঙ্গভবনের বাসভবন থেকে রওনা দিবেন, গুলশানে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কি দেখছেন? সাকিব, যেমনটা আপনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই আসলে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসলে তার গুলশানের যে নিজ বাসভবন রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। আমরা যদি এই গুলশানের অবস্থাটা একটু তুলে ধরি, আমরা সকাল থেকেই যখন এইখানে এসেছি, আমরা এখানে পৌঁছানোর পর গুলশানের 123 নম্বর রোডে সেখানে সাবেক রাষ্ট্রপতি আশাকে ঘিরে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য আমরা মোতায়েন হতে দেখেছি। আমরা সেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, আমরা পুলিশের বিশেষায়িত শাখা স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের দেখেছি, এপিবিএন সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং র্যাবের ডগ স্কোয়াডের পাশাপাশি বম ডিসপোজাল ইউনিটও এখানে আসলে কাজ করছেন। এখানে আমরা যদি বলি যে গুলশানের 123 নম্বর যে সড়কটি রয়েছে সেখানে ট্রাফিক চলাচল, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, এখানে কোনো বাধা প্রদান করছে না। তবে এখানে যে সাবেক রাষ্ট্রপতি আশাকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা সর্বোচ্চ সতর্কতার সাথেই আসলে তারা নজরদারি রাখছেন এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে যে বাড়িটিতে উঠবেন সেই সবচেয়ে উপরের যেই তলায় তিনি থাকবেন সেখানেও হচ্ছে বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড নিয়ে এখানে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সেখানে পর্যবেক্ষণ করে এসেছেন এবং পর্যবেক্ষণ করে যেহেতু তারা একটি নিরাপদ পরিবেশই মনে করছেন সেক্ষেত্রে হয়তো এরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখান থেকে রওনা দেবেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে আমাদের সাথে কিছুক্ষণ আগে এসএসএফ এর একজন কর্মকর্তার কথা হয়েছিল, তিনি আমাদেরকে বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মীরা যাতে ভবনের সামনে না দাঁড়িয়ে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি এবং ভবনের যেই মূল ফটক রয়েছে সেই ফটক থেকে খানিকটা দূরেই আমাদেরকে অবস্থান করতে বলা হয়েছে এবং একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখানো হয়েছে যে জায়গা পর্যন্ত আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের প্রবেশাধিকার রয়েছে। এরপরে আসলে তাদের যে নিরাপত্তা কার্যক্রম ব্যাহত যাতে না হয় সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার কথা বলেছেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ওইদিকে গণমাধ্যম কর্মীদেরকে আসলে সেদিকে প্রবেশ করতে না করেছেন। আমরা আরও যদি জানিয়ে রাখি যে এখানে আমরা জানি যে রাষ্ট্রপতি যখন আসলে সাবেক হন, পদত্যাগ করেন কিংবা মেয়াদ যখন শেষ হয় তখন রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। সেই সুযোগ সুবিধার আওতাভুক্তই আসলে এই প্রোটোকলটি। নিরাপত্তা সহ ওনার আবাসস্থল থেকে শুরু করে যে ওনার আবাসস্থলে যে উনি ব্যক্তিগত সহকারী পাবেন, সহযোগী পাবেন কিংবা চিকিৎসা মন্ত্রী পদমর্যাদায় যে চিকিৎসা সুবিধা পাবেন এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, সেক্ষেত্রে সেসব বিষয়ে আসলে আওতাভুক্তই রয়েছে।
সেসবই হচ্ছে বিষয়বস্তুর মধ্যেই আসলে মূলত এই নিরাপত্তা পরিস্থিতি নেওয়া হয়েছে। তো সবশেষ বলা যায় এখানে রাষ্ট্রপতির আশা ঘিরে যে সর্বোচ্চ নিরাপত্তাই আসলে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছে নিরাপত্তা বাহিনী সেটাই নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করছেন। গুলশানের বাসভবন, সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাকিব। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঠিক কিছুক্ষণ পরেই বঙ্গভবন ছাড়বেন, সে খবর জানাচ্ছিলেন দিব্য ও লগ্ন। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্বে দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জন্য বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। তবে বর্তমানে সাধারণ মানুষকে পুলিশের সেবা দেওয়ার মানসিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তিনি। সরকারের সদিচ্ছার উপর পুলিশের ভূমিকা নির্ভর করে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে যে বোমা পাওয়া গেছে এর সঙ্গে উল্টো রথের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা কাকতালীয়। অনুষ্ঠানে 10 পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। রথযাত্রা এবং উল্টো রথ দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে সরকার আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামে আইনজীবী সমিতির এক কর্মশালায় তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে সংবিধানে যেভাবে নির্দেশনা আছে সেভাবেই সরকার পদক্ষেপ নেবে। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পরিষদ 2026-এর উদ্বোধনী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পরিষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর কর্মকর্তা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। 2018 সালে কক্সবাজারে পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্র আমলে নেয়ার উপর শুনানি 25 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। গত 15 বছরে আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে
সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার। রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের কর্মসংস্থান ও বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশে প্রায় 4 কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র একটি পদের বিপরীতে 5 থেকে 6 লাখ চাকরির আবেদন জমা পড়েছে। সরকার বেকারত্ব দূরকরণে কৃষিভিত্তিক অর্থনীতিকে জোর দিচ্ছে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যেই দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষকদের আর্থিক সংকট কাটাতে দেয়া হচ্ছে 10,000 টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি এবং কাজগুলোর মূলনীতি হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। গত 1 সপ্তাহ ধরে গ্যাস সংকটে নাকাল রাজধানী সহ বিভিন্ন জেলার বাসিন্দারা। এছাড়া সরবরাহ সংকটে ময়মনসিংহে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। যে স্টেশনগুলো খোলা আছে গ্যাস নিতে, সেখানে গাড়ির বাড়তি চাপ রয়েছে। এছাড়া গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার শিল্প খাতেও। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ এবং আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমেই যাচ্ছি ইমদাদের কাছে। ইমদাদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো মিরপুরে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি, গ্যাস সংকটের কি অবস্থা দেখছেন রাজধানী জুড়ে, এবং ভুক্তভোগীরা কি বলছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা? রাত্রি আমরা রাজধানী মিরপুরের একটি বাসায় আছি। তো পুরো রাজধানীর যে চিত্র, মিরপুরের একই চিত্র বলা যায়, তীব্র গ্যাসের সংকট। আমরা এখন যেই বাসায় আছি, এখানকার যে চিত্র আমরা কথা বলে যেটি জানতে পারলাম, যে এই মিরপুর এলাকায় গ্যাস আসে সাধারণত খুব ভোরে 2-1 ঘন্টা গ্যাস থাকার পরে, এরপরে আবারও দেখা যায় সারাদিনই গ্যাস থাকে না। এতে যারা গৃহিণী রয়েছেন তারা আসলে চরম ভোগান্তিতে পড়েন। আমরা এই বাসার রান্না করে ঢোকার একটু চেষ্টা করব। আমরা আপনাকে অনুরোধ করব যে চুলোটা জ্বালিয়ে দেখার জন্য। যে অধিকাংশ বাসায়, আমরা এর আগে মোহাম্মদপুরে ছিলাম, ওই বাসায় প্রায় 10 থেকে 12 দিন গ্যাস ছিল না। এখানে মিরপুরে আসলাম, এই বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্বয়ংক্রিয় চুলা, কিন্তু গ্যাস চুলা জ্বলছে না। তো পুরো মিরপুর এলাকার চিত্র যেমন অনুরূপ, এর আগে মোহাম্মদপুরে যেটা দেখলাম একই অনুরূপ, যে কোনো চুলাই আসলে জ্বলছে না। যারা গৃহিণী তারা যেটি বলছেন যে তাদের আসলে প্রতি মাসে গ্যাসের যে বিল সেটি দিতে হচ্ছে, কিন্তু সেই অনুপাতে তারা আসলে কিছুই পাচ্ছেন না। এর বিপরীতে তারা বাচ্চাদের রান্নাবান্না বলেন বা অন্য কোনো বিষয়গুলো হন, এগুলোতে যেমন একটা প্রভাব পড়ছে। এর ফলে তাদেরকে বিদ্যুতের চুলায় রান্না করতে হচ্ছে, অতিরিক্ত বেগ পোহাতে হচ্ছে। এর আগে আমরা যদি বলি, এর আগেও আমরা ফিলিং স্টেশনগুলোতে দেখলাম, ফিলিং স্টেশনগুলোর একই চিত্র। ফিলিং স্টেশনগুলো তো গ্যাসের যেই প্রেশার দরকার সেই প্রেশার নাই, যার কারণে একটি গাড়িতে গ্যাস নিতে যে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর্যন্ত সময় লাগে, সেই গাড়িগুলো হয়তো বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনুরূপভাবে আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ যেটি বলছে, যে তারাও আসলে তাদেরও জানানো হয়েছে যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে 4 থেকে 5 দিনের মধ্যে এই সংকটটা হয়তো বা সমাধান হতে পারে। যেহেতু কক্সবাজারের মহেশখালীতে একটি বিপর্যয় হয়েছে, সেই আমরা জানি যে বিদেশি একটি বিশেষজ্ঞ দল সেইটি মেরামতের চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি রাজধানীর আবাসিক এলাকাগুলোতে গ্যাসের যে তীব্র চাপ রয়েছে, বিশেষ করে মোহাম্মদপুর, জাপান গার্ডেন সিটির মতো এলাকাগুলোতে 10 থেকে 12 দিনেও আমরা গ্যাস পাইনি। অনুরূপভাবে মিরপুরের এই এলাকায়ও আমরা অনুরূপ অবস্থা দেখতে পাচ্ছি। রাত্রি
ইমদাদুল আজাদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন রাজধানীর খবর। এবার একটু ময়মনসিংহ ইমতিয়াজের কাছে যেতে চাই। ইমতিয়াজ, আমরা দেখছিলাম রাজধানী জুড়ে যেসব বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু 10-12 দিন ধরে গ্যাস নেই। ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা? ময়মনসিংহে তো ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণ নিয়ে কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? রাত্রি আমরা সকাল থেকে আমরা ময়মনসিংহের যে নগরীর মধ্যে যে 5-8টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটিতে আমরা ঘুরেছি এবং প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা দেখতে পেরেছি বন্ধ এবং গ্যাস সরবরাহ একেবারেই কম, চাপটা কম গ্যাসের, যার কারণে প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার পর্যন্ত সিএনজি, ব্যাটারি চালিত সিএনজি চালিত অটোরিকশা বা ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি, সেগুলো অপেক্ষার দীর্ঘ সারি। তবে একটু স্বস্তির বিষয়, 7-8 ঘন্টা পরে আমরা যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্যাসের চাপটা এসেছে। এইমাত্র গ্যাস সিএনজি দেওয়া শুরু হয়েছে দেখলাম, এবং সেটি যারা চালক রয়েছেন তারা বলছেন যে 50 থেকে 60 টাকা বা 80 টাকা, 100 টাকার উপরে তারা পাচ্ছে না, যেখানে তাদের এক একটা সিলিন্ডার 1000-1200 টাকা, 600 টাকা সর্বনিম্ন পর্যন্ত সিলিন্ডারগুলো লোড হয়। কিন্তু লোড এবং এটি কতক্ষণ থাকবে এই চাপটি সেটি কিন্তু বলা যাচ্ছে না। এর আগেও আর 2-1বার চাপ এসেছিল, সেগুলো 15-20 মিনিটের বেশি থাকেনি, অর্থাৎ 5-7টি বা 10টি যানবাহনের পরে সেই চাপটা একেবারেই কমে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ যেহেতু শিল্পাঞ্চল রয়েছে ভালুকা, সেখানে গ্যাসের তীব্র সংকটের কারণে শিল্প উৎপাদনে কিন্তু ব্যাঘাত করছে, যাত্রী পারাবার ব্যাঘাত করছে। যারা সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক নিয়ে আসছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা খেয়ে না খেয়ে তীব্র রোদের মধ্যে অপেক্ষা করছেন। সবচেয়ে বিপাকে রয়েছেন যাত্রী থেকে শুরু করে যারা চালক রয়েছেন তারা তাদের উপার্জন একেবারে কমে যাচ্ছে এবং তারা তাদের যে লোনের কিস্তি সেগুলো দিতে পারছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন খুব তাড়াহুড়ো করে কোনোভাবে যেভাবে চাপ যতটুকু সময় রয়েছে, যতটুকু পারছে তারা কিন্তু দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যে কোনো সময় এই চাপ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে প্রথম চাপে 50 থেকে 60 টাকা বা 70 টাকা কোনোভাবে সিএনজি ভরে তারা বাড়ি পর্যন্ত যাবেন সেই ব্যবস্থাটি করছেন। এবং একটা প্রতিযোগিতার মতো অবস্থা, কে কার আগে কে নেবেন, কারণ এখানে এই সিএনজি স্টেশনটিতে এইমাত্র ময়মনসিংহের এই একটি মাত্র সিএনজি স্টেশনে এই মুহূর্তে গ্যাসের চাপ সেটি দেওয়া শুরু হয়েছে এবং কমপক্ষে 500 থেকে 700 সিএনজি যানবাহন অপেক্ষা করছে এবং পার্শ্ববর্তী যে আরেকটি সিএনজি স্টেশন রয়েছে সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং পাশাপাশি আরও 4-5টা যে সিএনজি স্টেশন রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। কেবলমাত্র এখানে শুরু হয়েছে, এটি কতক্ষণ থাকে সেটি বলা যাচ্ছে না। অন্যদিকে বলতে গেলে ময়মনসিংহের মোটামুটি বলতে গেলে যে গ্যাস সরবরাহ সেটি নিয়ে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে ময়মনসিংহ নগরবাসী এবং যানবাহন চলাচল ক্ষেত্রে। সবগুলি এই ছিল আমার কাছে রাত্রি। গ্যাস সংকটের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে গ্যাস সংকটে প্রায় 1.5 বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি অকেজো হয়ে পড়েছে মূল্যবান যন্ত্রাংশ। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সার কারখানা ও গ্যাস বিতরণ বিভাগের কাছে। বাকিটা জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। 1983 সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হবার পর প্রথম দিকে দিনে প্রায় 1600 টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে হ্রাস পায় উৎপাদন ক্ষমতা। বর্তমানে 1150 টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করতে পারে প্রাচীন এই কারখানাটি। তবে গ্যাস সংকটে গেল বছরের 1 মার্চ সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে মেটানো হচ্ছে ডিলার ও কৃষকের চাহিদা। গ্যাসের দাবিতে শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও পুনরায় গ্যাস সংযোগ মেলেনি কারখানায়। মূলত গত কয়েক বছর ধরেই সংকটের কারণ দেখিয়ে বছরের অর্ধেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়, যার ফলে উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসির লক্ষ্যমাত্রাও পূরণ করা যায় না। এতে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। এছাড়া দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গ্যাস সংযোগ না দেওয়ার কারণে আমরা উৎপাদনে যেতে পারতেছি না, ফলে আমাদের টাকা দিন দিন কমে যাচ্ছে। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া সার কারখানার মধ্যে সংযুক্ত দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে এই কারখানা থেকে গ্যাস নিয়ে অন্যান্য সেক্টরে গ্যাস দেওয়ার ফলে এই কারখানা দীর্ঘদিন বছরের পর বছরে 7, 8 মাস 9 মাস বন্ধ থাকার দরুন এই কারখানা তার কার্যক্রমতা হারিয়েছে। কবে নাগাদ গ্যাস মিলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে গ্যাস পেলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে ফেরার আশা এ কর্মকর্তার। আশা করি এলএনজি যথেষ্ট আসলে ইনশাল্লাহ
আমরা অল্প সময়ের ভিতরে আশা করি গ্যাস পাবো। সিওফেল, আশুগঞ্জ, যমুনা এগুলার কারখানাগুলো আবার চলবে আর আশা করা যায়। তবে কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুনরায় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা। উপরের লেভেল বিষয়টা করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস সরবরাহ চালু করতে পারবো। আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার সরবরাহ করা হয় আশপাশের ৭ জেলায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ১২ লাখ প্রবাসী। ভিসা বাতিল আতঙ্কে ছুটিতে আসা অনেক প্রবাসী তড়িঘড়ি করে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সোমবার এ বিষয়ে কথা বলতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে যাবেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। সরকারি ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভিসা অটো বাতিল হয়ে যাচ্ছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর এই শ্রমবাজারে লাখ লাখ প্রবাসীর মাঝে ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটিতে থাকা অনেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা বাতিলের কথা। প্রায় ৬ বছর ধরে আরব আমিরাতে আছি, আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত ২ মাসে দেশে আসার পর গত ২২ তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমার এখানে পাসপোর্ট, আইডি, ভিসা সব কিছু আমার ওকে, কিন্তু এরপরও আমার ভিসা ঠিক, আমার সব কিছু ঠিক, কিন্তু এই দেশে আসা আমার অটো ক্যান্সেলের কারণে আমি আটকে গিয়েছি। দেশটির বিদ্যমান আইনে নিয়োগকর্তা চাকরি শেষ হওয়ার পর ভিসা বাতিল করতে পারেন। কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা লাইসেন্স বাতিল হয়ে গেলেও কর্মীদের ভিসা বাতিল হয়ে যায়। কর্মীর বিরুদ্ধে অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ, শ্রম আদালতে বিরোধ বা আইনি জটিলতা, কর্মীর অজান্তে স্পন্সর পরিবর্তন, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করার কারণেও ভিসা বাতিল হতে পারে। তবে শত শত কর্মীর ভিসা বাতিল হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রয়েছেন প্রবাসীরা। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের কাছেও নেই যথাযথ উত্তর। আসলে কেন ক্যান্সেল হচ্ছে বা কি কোনো বিষয়? না, সেটা আপনি রাষ্ট্রদূতের সাথে কথা বলবেন। এদিকে কর্মীদের ভিসা বাতিলের ঘটনায় দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত সোমবার আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। আরব আমিরাতে শুধু বাংলাদেশে বিষয় না, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং অন্যান্য দেশেও এখন কি কারণে এটা কি আদেশ তাদের দিয়েছেন সেটার জন্য আমি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার পরে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আগামীকাল উনি ওই দেশের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির লোকে দেখা করবেন। আর আমরাও এদিকে আমি মনে করছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশে আসলে কূটনৈতিক চ্যানেলেও আমরা এটা দেখব। প্রবাসীদের ভিসা কার্যকর আছে কিনা আইসিপি বা জিডিআরএফএ সিস্টেমে গিয়ে নিজের ভিসার বর্তমান অবস্থা যাচাই করার সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কিভাবে এই জটিলতাটা সমাধান করা যায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর কাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। ৮০০ একর জায়গায় ৪,১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। ইতিমধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ৩০টি চীনা প্রতিষ্ঠান। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি অবকাঠামো, জ্বালানি ও আমলাতান্ত্রিক জটিলতার চ্যালেঞ্জ মোকাবেলা করাই হবে এই প্রকল্পের সবচেয়ে বড় পরীক্ষা। হোসেন জিয়াদের প্রতিবেদন। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের এসব ভূমি এখনও কৃষি জমি বা পাহাড়ি অঞ্চল।
এখানকার 800 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল করার সমঝোতা চুক্তি হয় 2014 সালে। নানা কারণে 12 বছর স্থগিত থাকার পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের পর নতুন গতি পায় এই প্রকল্প। সরেজমিনে দেখা যায় বিশাল সড়কের পুরো জায়গা খালি পড়ে আছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শ্রমিকরা। সরকার বলছে আগামী 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। এরই মধ্যে 30টি চাইনিজ প্রতিষ্ঠান 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে। টেক্সটাইল, ঔষধ, হালকা প্রকৌশল ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। আমাদের দেশের তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল ইনভেস্টমেন্ট জন্য, এবং চট্টগ্রাম এবং চায়না কিন্তু সেই ইনভেস্টমেন্ট করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একটি ব্যাপক ইনভেস্টমেন্ট নিয়ে তারা আমাদের এই চট্টগ্রামে যেটি বললেন একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হবে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে। গত 1 দশক ধরে সরকার দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সেসব পরিকল্পনা থমকে আছে কোথাও শিল্পায়নের অভাবে, কোথাও বিদ্যুৎ জ্বালানির অভাবে কিংবা কোথাও বিনিয়োগের অভাবে। সে জায়গায় চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে, কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় এই বিনিয়োগ কতটা কার্যকরী করা সম্ভব হবে, কারণ চট্টগ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের অভাব প্রকট আকার ধারণ করেছে শিল্পাঞ্চলগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পর বিনিয়োগ আকর্ষণ করা অনেক কঠিন। জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, গ্যাস বিদ্যুৎ সংযোগ, বন্দর সুবিধা ও অর্থায়ন সব মিলিয়ে অনেক প্রকল্প বছরের পর বছর পিছিয়ে যায়। ওনারশিপ অ্যাডভান্টেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ফর্মটা একান্ত হচ্ছে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপার, কিন্তু লোকেশন অ্যাডভান্টেজ যেটা আছে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে হোস্ট কান্ট্রি। ইকোনমিক জোনে যদি আমি ইউটিলিটিগুলো যদি প্রোভাইড করতে না পারি, এটা অপারেশন অর্থাৎ কমিশনিং কতটুকু হবে এবং প্রোডাক্টিভিটি কেমন হবে, এটা কিন্তু বিশাল প্রশ্নের বিষয়। ব্যবসায়ী নেতারা বলছেন বর্তমানে পোশাক উৎপাদনের কাঁচামাল চীন থেকে আমদানি করতে হয়। এ অর্থনৈতিক অঞ্চল থেকে এসব পণ্য সরবরাহ হলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে কী ধরনের কারখানা স্থাপন হচ্ছে তা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে সরকারকে, যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে সমস্ত পণ্য চায়না থেকে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করছি, সেগুলি যদি ওরা এখানে উৎপাদন করে সেটা একটা আকর্ষণীয় বিনিয়োগ হবে। ওরা যদি ফ্যাব্রিক বানায়, ওরা যদি অ্যাক্সেসরিজ বানায়, ওরা যদি বিভিন্ন আমাদের গার্মেন্টসের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলি বানায়, এগুলি এখানে বানালে আমাদের সহজ ঘরের কাছে পাওয়া যাবে, লিড টাইমটা আমাদের সেভ হবে, আমাদের এক্সপোর্ট বুস্ট আপ হবে। বেজা জানায় চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করে। চায়না অর্থনৈতিক অঞ্চলের এ অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিবে বলে মনে করেন তারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। নিচ্ছে আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ, অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে বন্ধ্যত্ব। দেশে ঠিক কত সংখ্যক দম্পতি এ সমস্যায় ভুগছে তার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও প্রতি 5 দম্পতির একজন এ সমস্যায় ভুগছে। চিকিৎসায় ও টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মদানে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসায় অনেক ব্যয়বহুল হওয়ায় সম্ভব হয় না অনেক পরিবারের। এ অবস্থায় সরকারি পর্যায়ে এর পরিধি বৃদ্ধির দাবি ভুক্তভোগী পরিবারগুলো। হাসান আল মাহমুদের প্রতিবেদন। ডায়াবেটিস থাকে, থাইরয়েড থাকে, এই দুইটা মিসক্যারেজের জন্য প্রধান কারণ হতে পারে। বিয়ের 6 বছরে 2বার গর্ভপাত, তৃতীয়বার গর্ভধারণের আগেও নানা জটিলতা। থাইরয়েড, ডায়াবেটিস সহ নিয়মিত চিকিৎসা নিতে হয় মোহাম্মদপুর ইনফার্টিলিটি সেন্টারে আসা জান্নাতুল ফেরদৌসকে। প্রেগনেন্সিতে আসলে ডায়াবেটিস, থাইরয়েড এটা খুবই নর্মাল ম্যাম বলে, যেহেতু আমার হাইপোথাইরয়েড ধরা পড়ছে, তো আমি ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু নর্মাল আছে। প্রতি মাসে অন্তত 600 রোগী আসেন সরকারি এই সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি 5টি দম্পতির মধ্যে একটি দম্পতি ভুগছেন স্বাভাবিক গর্ভধারণের সমস্যায়। এমন অবস্থায় গত কয়েক বছরে সরকারি হাসপাতালের সঙ্গে রাজধানী জুড়ে বাড়ছে ইনফার্টিলিটি সেবা কেন্দ্র। এসব সেন্টারে গেলে দেখা যায় মা বাবা হবার আকাঙ্ক্ষায় ভিড় বাড়ছে, তবে দীর্ঘমেয়াদী এই চিকিৎসা নিতে গিয়ে হিমশিম অবস্থা হয় এক একটি পরিবারের। দেশে টেস্ট টিউব পদ্ধতি চালু হলেও পুরো প্রক্রিয়াটি একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।
সেন্টার ভেদে খরচ কমপক্ষে 3 থেকে 5 লাখ টাকা। চকলেট সিস্ট অপারেশনের পরেও আমার আবারও তৈরি হয়ে গেছে। এটা যেহেতু একবারে নির্মূল হচ্ছে না, এটা আবারও তৈরি হয়ে গেছে। তখন ম্যাম বলছে যে আপনারা ল্যাপারোস্কোপি করাইছেন, তো এখন হচ্ছে যে আপনারা আইভিএফ করেন। আমি দ্বিতীয় বিয়ের 6 বছর তার গত হয়ে গেছে, আমি ওয়েট করছি 6 বছর। আমাদের তো দ্বিতীয় বিয়ে করছে একটা ভিবির প্রয়োজন। স্বাভাবিক গর্ভধারণের প্রক্রিয়া ব্যাহত হবার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন নারীদের অ্যান্ডোমেট্রিওসিস, দীর্ঘমেয়াদী সংক্রমণ, বেশি বয়সে সন্তান গ্রহণ, থাইরয়েড, মানসিক অবসাদ, পরিবেশ দূষণের প্রভাব, এমনকি কর্মস্থলে অতিরিক্ত তাপমাত্রাও দায়ী। ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ, পেলভিক পেইন, লো ব্যাক পেইন, এগুলোও কিন্তু ইনফেকশনের হিস্ট্রি, মানে সাজেস্টিভ অফ টিবল ব্লক। বা অনেকে ছোট বয়সে, অনেক সময় দেখা যায় 15-16 বয়সে তার একটা পেলভিক সার্জারি হলো, মানে কোনো সিস্টের অপারেশন। আমাদের যে সাবকন্টিনেন্ট যেটা, এখানে টিবির প্রিভ্যালেন্সটাও বেশি, প্রায় অ্যাবাউট 10% ইনফার্টিলিটি পেশেন্টের ক্ষেত্রে। এই জন্য টিবির ইভ্যালুয়েশনটাও দরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন 30 বছরের আগে প্রথম সন্তান না হলে দেখা দেয় নানা জটিলতা। তবে নিয়মিত চিকিৎসা, পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ, কায়িক পরিশ্রম করলে জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, তারপর হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, এই সমস্যাগুলি খুব পাওয়া যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেয়, তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা অনলাইনে অর্ডার দিয়ে খাবার দাবার খায়, যার জন্য তাদের ওজন বেড়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স, ওজনের সাথে হরমোনাল ব্যালেন্সের একটা সম্পর্ক থাকে, সেখানে তারা সমস্যায় পড়ে। গর্ভধারণের জটিলতা 40% ক্ষেত্রে নারীর সঙ্গে পুরুষেরও জটিলতা থেকে হতে পারে। তবে সময়মতো চিকিৎসা করা গেলে জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ভয়াবহ দাবানলে পুড়ছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেন। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে দেশ দুটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখের বেশি বাসিন্দাকে। এর মধ্যে ফ্রান্সে 2 লাখের বেশি এবং স্পেনে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লাখ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলের নজিরবিহীন দাবানল ছড়িয়েছে বন্দর নগরী বোর্দো পর্যন্ত। 30টির বেশি অঞ্চলে এখনও চলছে আগুন। অন্যদিকে স্পেনে দাবানলে প্রাণ গেছে একজনের। বাতাসের তীব্রতা থাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে সিয়েরা ডি এসপাদান পর্বতমালা। আগুনের তীব্রতা এতটাই বেশি যে স্যাটেলাইটের ছবি ছাড়া বোঝার উপায় নেই কতদূর পর্যন্ত ছড়িয়েছে দাবানল। দৃশ্যটি স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেওয়ান প্রদেশের। এছাড়া রাজধানী মাদ্রিদে সক্রিয় 3টি দাবানলের 2টি এক হয়ে যাওয়ায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ইতালি ও গ্রিস থেকে পাঠানো হয়েছে 4টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সহায়তা এগিয়ে এসেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। সহসাই দাবানল পরিস্থিতির উন্নতি হবে না এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। দাবানল শুরুর পর এখনো পর্যন্ত 60,000 মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন 28,000-এর বেশি মানুষ। শনিবার রাতেও টোলেডোর আশেপাশের 8টি পৌর এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি হিসেবে চলতি বছর দাবানলে স্পেনে অন্তত 1,30,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। Lo básico, ¿sabes? 2-3 mudas de ropa, los básicos medicamentos en mi caso y dinero en efectivo y salir. অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলের দাবানল ছড়িয়ে পড়েছে বন্দরনগরী বোর্দো পর্যন্ত। 30টি এলাকায় জ্বলছে আগুন। শনিবার মধ্যরাতেই সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 55,000 বাসিন্দাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় ঘরছাড়া 2.5 লাখ মানুষ। উদ্ধার অভিযানে দমকলের পাশাপাশি হাত লাগিয়েছেন স্থানীয়রাও। Parce que voilà, si c'était chez nous, on aimerait bien que les autres fassent la même chose, quoi. Voilà. Et puis vu l'ampleur du sinistre. বেশ কয়েকটি নার্সিংহোম ও হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে বয়স্কদের। আগুন নেভানো, দুর্গতদের উদ্ধার ও জরুরি ক্যাম্প চালানোর কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক বিমান ব্যবহার করতে যাচ্ছে ফরাসি সরকার। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমে বাড়তে থাকা দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কানাডার উত্তর পূর্বাঞ্চলে। এছাড়াও গেল সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের কারণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একাধিক দাবানলের সূত্রপাত হয়েছে। শুক্রবার পর্যন্ত সক্রিয় ছিল 90টি দাবানল। এর ধোঁয়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এবং মধ্য পশ্চিমের প্রধান শহরগুলোতেও পৌঁছে গেছে। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব।
নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন দুপুর। ফুটবলে ক্লাব পাল্টানোর গল্প নতুন কিছু নয়। রায়ান গিগস, পাওলো মালদিনি কিংবা ফ্রান্সিসকো তোত্তির মতো কিংবদন্তিরা ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন একটি মাত্র ক্লাবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এমন অনেকে আছেন ক্যারিয়ারের বয়স 23 ছোঁয়ার আগেই 5, 6 কিংবা 8টি ক্লাবে খেলে ইয়াং জার্নিম্যান বনে গেছেন। এমনই কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে মিনারুল ইসলামের প্রতিবেদন। সবুজ গালিচায় ফুটবলের যে রোমাঞ্চ, তার পেছনে লুকিয়ে থাকে এক দল বদলের গল্প। কিন্তু সেই গল্পটা যদি হয় একটু বেশি দ্রুতগতির, 23 বছর বয়স পার হওয়ার আগেই যদি ক্যারিয়ারে যুক্ত হয় একের পর এক ক্লাবের নাম, তবে তাদেরকে ফুটবল দুনিয়া চেনে ইয়াং জার্নিম্যান হিসেবে। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন অ্যাস্টন ভিলার সাবেক ফরওয়ার্ড জন ডুরান। মাত্র 22 বছর বয়সে পাড়ি জমিয়েছেন ক্যারিয়ারের 7ম ক্লাবে। ডুরানের এই ঘটনা নতুন করে আলো ফেলেছে ফুটবলের সেই সব উদীয়মান তারকাদের উপর, যারা তরুণ বয়সেই ভ্রমণ করেছেন ক্লাবের পর ক্লাব। তবে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের ফ্রেডি আদু। 2004 থেকে 2011 সালের মধ্যে 22 বছর বয়স হওয়ার আগেই খেলে ফেলেন 8টি আলাদা ক্লাবে। একই অভিজ্ঞতা চেলসির সাবেক ক্রোয়েশিয়ান গোলরক্ষক মাতেই দেলাচের। ব্লুদের খাতায় 8 বছর নাম থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি একটা ম্যাচেও। ধারে খেলতে খেলতেই 22 বছর বয়সের আগেই 8টি ক্লাবের জার্সি গায়ে চড়ান তিনি। এমন উদাহরণে চেলসি যেন এক অনন্য কারখানা। দলটির সাবেক মিডফিল্ডার নাথালিয়ান চালোবা স্থায়ী চুক্তিতে ওয়াটফোর্ডে যাওয়ার আগেই 6টি লোনের অভিজ্ঞতা নিয়ে খেলে ফেলেন 7টি ক্লাবে। পরবর্তীতে ইংলিশ জাতীয় দলেও জায়গা পান তিনি। 17 বছর বয়সী চেলসির মূল দলে জাদুকরী সূচনা করা জস ম্যাক্রানো হাঁটেন একই পথে। 22 বছর বয়সে ব্রেন্টফোর্ডে স্থায়ী হবার আগেই খেলে ফেলেন 7টি ক্লাবে। রায়ান ব্র্যান্ডো চেলসিতে থাকাকালীন মোট 9 বার ধারে খেলে 22 বছর বয়সেই নিয়ে ফেলেন 6টি ক্লাবের অভিজ্ঞতা। আর বার্সেলোনা, হামবুর্গ আর স্পোর্টিং গিয়ন হয়ে 22 বছর বয়সে এসি মিলানে যোগ দিয়ে 4 দেশের 6টি ক্লাবে খেলার স্বাদ নেন ক্রোয়েশিয়ার অ্যালেন হ্যালিলোভিচ। অন্যদিকে রাভেল মরিসন কিংবা ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা সবাই ছিলেন এই ক্ষিপ্র দল বদলের যাত্রী। আনেলকা তো তার পুরো ক্যারিয়ারে শেষ পর্যন্ত 7টি ভিন্ন দেশের 12টি ক্লাবে খেলেছেন। কারো ক্ষেত্রে ক্লাবের চাহিদা, কারো ক্ষেত্রে চোটের আঘাত, আবার কারো ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ব্যর্থতা। কারণ যাই হোক না কেন, ফুটবল ইতিহাসের এই ইয়াং জার্নিম্যানরা একটি সত্যই মনে করিয়ে দেন, ফুটবলে প্রতিভার অভাব হয়তো হয় না, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর স্থায়িত্ব না থাকলে স্বপ্নের যাত্রাটা বারবারই দিক হারায়। মিনারুল ইসলাম, এখন। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।